আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, জেলায় জেলায় বাড়ছে আওয়ামী লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। জানিয়ে দিব, হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি, থাকছে বিস্তারিত। জানাবো, থার্ড ক্লাস দলের ফার্স্ট ক্লাস মিথ্যাচার যখন রাজনীতির মূলধন, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, একটি ভোট ও সিঁড়ির গোড়ায় থমকে যাওয়া গণতন্ত্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জেলায় জেলায় বাড়ছে আওয়ামী লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। প্রতিকূল পরিস্থিতি আর নানা সীমাবদ্ধতা কাটিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জেলা উপজেলায় নানামুখী কর্মসূচির মাধ্যমে নিজেদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। গত 6 দিনে চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, জামালপুর ও নড়াইল সহ অন্তত 30টি জেলা উপজেলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতির খবর পাওয়া গেছে। সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাঠ পর্যায়ে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরেছেন। রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জয় বাংলা স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চরম প্রতিকূল এবং বৈরী পরিবেশ তৃণমূলের সাধারণ কর্মীরা যেভাবে রাজপথে নামছেন তা দলের প্রতি তাদের গভীর আনুগত্য ও সাহসিকতারই বহিঃপ্রকাশ। এই কর্মসূচিগুলো প্রমাণ করে যে আওয়ামী লীগ কেবল একটি দল নয়, বরং এটি একটি সুসংগঠিত বিশাল রাজনৈতিক শক্তি। বিশ্লেষকেরা মনে করেন, এই জনমত ভোটারের বিশাল অংশ এখনো দলের পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছে, যা দলটিকে জনবিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মাঠ পর্যায়ের এই জাগরণ ভবিষ্যতে আওয়ামী লীগের পুনর্গঠন ও বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনে অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 12 মার্চ। শুরুর দিনেই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণে এবার প্রাধান্য পাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার 15.5 বছরের দুর্নীতি, অনিয়ম ও অপশাসনের বিষয়গুলো। হাসিনা নির্বাচিত রাষ্ট্রপতির মুখেই উঠে আসবে ছাত্র জনতার জুলাই আন্দোলন সহ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বর্ণনা। পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন বিএনপি নির্বাচনী ইশতেহারের প্রাধান্য থাকবে রাষ্ট্রপতির ভাষণে। মন্ত্রিপরিষদ সূত্র আমার দেশকে তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতি বলেন, গত 1.5 দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের আরও উন্নতি করতে হবে। দেশের সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে বিভিন্ন দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করায় তিনি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করায় সব ভোটার, বিশেষত নবীন ও নারী ভোটারদের অভিনন্দন জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণে গত 1.5 দশকে আর্থ-সামাজিক খাত সহ সব খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। থার্ড ক্লাস দলের থার্ড ক্লাস মিথ্যাচার যখন রাজনীতির মূলধন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে বেশ পুরনো মুখ, বয়সে প্রবীণ, অভিজ্ঞতায় পরিপক্ক বলেই সাধারণত ধরে নেওয়া হয়। কিন্তু 2018 সালের 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার প্রসঙ্গে তিনি যে মিথ্যাচার করলেন, সেটা দেখে মনে হলো বয়স আর অভিজ্ঞতা মানুষকে সৎ করে না, কেবল চালাক করে। আর চালাকি যখন ধরা পড়ে যায়, তখন যা বাকি থাকে সেটা কেবল লজ্জা। বিএনপির জন্মের ইতিহাস সবার জানা। জিয়াউর রহমান যে রাজনৈতিক দলটা তৈরি করেছিলেন, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি হওয়া দল ছিল না। সামরিক ছায়া জন্ম নেওয়া দলগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য থাকে, জবাবদিহিতার সংস্কৃতি, যেখানে গড়ে ওঠে না যা বলা হয় সেটাই সত্য, প্রশ্ন করার জায়গা নেই। এই মানসিকতা থেকেই সম্ভবত মির্জা ফখরুলরা ভাবে ফুটপাতের একটা ছবি দিলেই মানুষ বিশ্বাস করে ফেলবে। কিন্তু 2026 সালের বাংলাদেশে সেটা আর হওয়ার নয়। মানুষ এখন প্রশ্ন করে, যাচাই করে, খোঁজ দেখে। সেই বাস্তবতাটা বিএনপির নেতারা এখনো বুঝে উঠতে পারেনি বলেই মনে হয়। মির্জা ফখরুলের বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা আর দলের
দলের মধ্যে তার অবস্থান বিবেচনায় এই ধরনের স্থূল মিথ্যাচার সত্যি অবাক করে। তবে যে দলের নীতি নির্ধারণ করেন একজন পলাতক দণ্ডিত ব্যক্তি, সেই দলের মুখপাত্রের কাছ থেকে আর কতটুকুই বা প্রত্যাশা করা যায়? একটি ভোট ও সিঁড়ির গোড়ায় থমকে যাওয়া গণতন্ত্র। 12 ফেব্রুয়ারি 2026 খুরশিদা তার মায়ের সঙ্গে ধীরে ধীরে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। তার চোখে ছিল প্রত্যাশা, মনে ছিল গর্ব, কারণ আজ তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একজন ভোটার। এর আগের বার ভোট দেওয়া হয়নি, তাই আজ তার জন্য একটি বিশেষ দিন। প্রথমে নেমে মনে হচ্ছিল তিনি এই সমাজের অংশ, এই দেশের অংশ, এই গণতন্ত্রের অংশ। কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছে যখন জানালেন তার ভোট কক্ষ 3য় তলায়, তখন একটু আগের সেই অনুভূতির ফানসুটি মুহূর্তেই ফুটো হয়ে গেল। তিনি ভোট কেন্দ্রের সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন, কিন্তু সিঁড়ি বেয়ে আর ওঠা হলো না, কারণ সিঁড়িগুলো অন্যদের জন্য একটি সাধারণ স্থাপনা হলেও তার জন্য ছিল একটি অনতিক্রম্য বাধা। গণতন্ত্রের যথার্থতা নিহিত থাকে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায়। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন এটি সবার জন্য সমানভাবে কাজ করে। যখন কোনো নাগরিক শুধু তার শারীরিক সীমাবদ্ধতার কারণে তার অধিকার প্রয়োগ করতে পারেন না, তখন সেই গণতন্ত্র অসম্পূর্ণ থেকে যায়। এই সমস্যার সমাধান অসম্ভব নয়। প্রতিটি ভোট কেন্দ্রে স্থায়ী বা সাময়িকভাবে র্যাম্প নির্মাণ করা যেতে পারে। খুরশিদার মতো অনেক মানুষ এখনো সেদিনের অপেক্ষায় আছেন যেদিন তারা কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারবে। লেখক ডক্টর ইশরাত জাকি সুলতানা, সহযোগী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইশফিতা কাজুরি চৈতি, শিক্ষক, সানবিমস স্কুল।